হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের নেক্সট ভিডিওতে। আজকে আমরা দেখব এমএলই এমএপি ম্যাথ। তো প্রথমে জানতে হবে এমএলই আর এমএপি কী। তো এখানে এমএলইর জায়গায় এমএল লেখা থাকতে পারে বা এমএলই লেখা থাকতে পারে, ঠিক আছে। তো এমএল হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড আর এমএলই হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড ইভেন্ট, আর এমএপিটা হচ্ছে ম্যাক্সিমাম এ পোস্টেরিয়র প্রবাবিলিটি, ঠিক আছে। তো এটার ফুল ফর্ম বলে দিলাম, না জানানো সমস্যা নেই, জানতে হবে মেনলি এই দুটো সূত্র, তাহলে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে সলভ করতে পারবো ম্যাথকে। যদি এমএলই বা এমএল জানতে চাওয়া হয় সেক্ষেত্রে তার সূত্র হবে হচ্ছে এটা, প্রবাবিলিটি অফ এক্স গিভেন ডাব্লিউ আই ইজিক্যাল টু 1/√2 পাই সিগমা ই টু দি পাওয়ার হাফ এক্স মাইনাস মিউ সিগমা হোল স্কোয়ার। তো দেখেন তো এই সূত্রটা আমরা কোথায় দেখে আসছি, এটা হচ্ছে আমাদের গাউসিয়ান ডেন্সিটির নর্মালাইজড ডিস্ট্রিবিউশনের সূত্র, তাই না। আবার দেখেন এমএমপির ক্ষেত্রে probability of wi given x is equal to probability of likelihood into probability of wi divided by probability of wx। এখান থেকে এটা কি সূত্র, এটা হচ্ছে আমাদের নেভ বায়াসের কন্ডিশনাল প্রবাবিলিটি বা বেজিয়ান থিওরাম ইউজ করে যে কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্র, সেটা হচ্ছে এটা, তাই না। তো এই জন্য মেনলি এমএপিকে অনেক সময় বেস ক্লাসিফায়ার বলা হয়, ঠিক আছে। তা আসেন এই দুটো সূত্র ইউজ করে এখন আমরা ম্যাথ সলভ করি, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যেখান থেকে কী টাইপের কোশ্চেন আসবে সেটাকে সলভ করা যায়। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই এখানে। তো এখানে দেখা যাচ্ছে একটা এক্সাম্পল যে ফিশ এক্সপার্ট হ্যাভ ফাউন্ড দ্যাট লেন্থ অফ স্যালমন অ্যান্ড সি বাস ফিশেস ফলো গাউসিয়ান ডিস্ট্রিবিউশন উইথ মিন অফ 5 and 10 inches respectively and variance of 1 and 4 inches square respectively। অর্থাৎ একজন ফিশ এক্সপার্ট সে কীভাবে করলো, একজন লেন্থের উপর ডিপেন্ড করে স্যালমন এবং সিবাসের জন্য তারা সে গাউসিয়ান ডেন্সিটি একটা অ্যাপ্লাই করে মিন এবং ভ্যারিয়েন্স দিয়ে দিছে। এখন দেখেন স্যালমন অ্যান্ড সিবাসের জন্য, স্যালমনের জন্য 5, সিবাসের জন্য 10, এটা হচ্ছে তার মিন। আর ভ্যারিয়েন্স করো স্যালমনের জন্য হচ্ছে 1 আর সিবাসের জন্য হচ্ছে 4, এটা হচ্ছে স্যালমন আর সিবাসের ভ্যারিয়েন্স। আর কি বলা আছে, এ ফিশ ইজ অবজার্ভ উইথ লেন্থ অফ 7 inch, অর্থাৎ এটা 7 ইঞ্চির মাছ নিয়ে তারা অবজার্ভ করছে যে এই মাছটার পরে এটা অবজার্ভ করছে যে এখান থেকে যদি আমরা এই এমএলই বা এপি সূত্র ইউজ করি তাহলে সে ঠিকঠাকভাবে ক্লাসিফাই করতে পারে কিনা, ঠিক আছে। তো দেখেন আমাদের কোশ্চেনে কী চাওয়া হয়েছে, explain how an MLE and MEP classifiers would classify its salmon or sea bass। অর্থাৎ আমাদের যে এমএলই এবং এমএপির যে ক্লাসিফায়ারটা সেটা কি স্যালমন বা সিবাসে কীভাবে ক্লাসিফাই করতে পারে সেটা হচ্ছে আমাদেরকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। কারণ এক্সপ্লেন বলতে এটা না যে আমরা থিওরিটিক্যালভাবে এক্সপ্লেন করবো, আমাদেরকে যে ফর্মুলা আমি একটাকে দেখালাম সেই ফর্মুলা ইউজ করে এটাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর 2 নম্বরের কোশ্চেনে কী বলা হয়েছে, হোয়াট উড বি দ্য ক্লাসিফিকেশন ডিসিশন বাই দেম ইফ স্যালমন অ্যান্ড সিবাস আর ইকুয়ালি লাইকলি, তারা যদি দুটোই সমান সমান হয় এবং স্যালমন ইজ টুয়াইস অ্যান্ড লাইকলি অ্যাজ সিবাস, অর্থাৎ সিবাসের তুলনায় স্যালমন যদি টুয়াইস হয় অর্থাৎ দ্বিগুণ হয়, সেক্ষেত্রে সিবাস বা স্যালমনকে ক্লাসিফাই করার প্রবাবিলিটি বা ডিসিশনটা কী হতে পারে সেটাই হচ্ছে জানতে চাওয়া হয়েছে। তা আসেন 2 নম্বরটার আগে আমরা 1 নম্বর যেটা অর্থাৎ এমএলই এবং এমএপি ক্লাসিফায়ার ইউজ করে দেখি যে দুইটা মেথডই আমাদের কোন মাছকে সিলেক্ট করতে পারে, স্যালমন নাকি সি মাছ। তো আসেন এখন এটা সলিউশন দেখি। আচ্ছা, তো প্রথমটার জন্য প্রথমে আমরা কী করবো, এমএলের জন্য ক্যালকুলেশন করব। তো দেখেন লাইকলিহুড আমাদের লেন্থ দেওয়া আছে হচ্ছে 7, তাই না। এই যে কোশ্চেনে 7 দেওয়া ছিল লেন্থ, এটার উপরে বেস করে আমরা চুজ করবো যে সে মাছটা কী মাছ, তাই না। এই জন্য এটা হচ্ছে লাইকলিহুড। তাহলে প্রবাবিলিটি অফ L ইজ ইকুয়াল টু 7 গিভেন স্যালমনের জন্য প্রথমে ক্যালকুলেশন করছি, এরপরে আমরা সিবাসের জন্য ক্যালকুলেশন করবো। তো এটা কি আমাদের পোস্টেরিয়র প্রবাবিলিটি, তাই না। এখন আমরা ফর্মুলা বসিয়ে দিলাম। এখন কী করবো, ফর্মুলাটা জাস্ট মান বসাবো, কিন্তু দেখেন আমাদের এখানে লাগবে কি সিগমা, তাই না। বাট আমাদের কোশ্চেনে দিয়ে আছে কি সিগমা স্কোয়ার, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সিগমা স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েন্স। তো যদি আমাদের ভ্যারিয়েন্স দেওয়া থাকে অর্থাৎ সিগমা স্কোয়ার দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি রুট করে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। আর যদি আমরা কোনো সময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে ভ্যারিয়েন্স প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলেই ভ্যারিয়েন্স পেয়ে যাব, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, তাই না। জাস্ট সেই কাজটাই করা হয়েছে, আমরা এখানে √1 করছি, তাহলে কী হচ্ছে আমাদের ভ্যারিয়েন্সটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কোয়ারটা উঠে যাচ্ছে। ক্লিয়ার। এখন জাস্ট মান বসাবো, তাহলে এখানে আমাদের কী হচ্ছে লেন্থ হচ্ছে 7 মাইনাস মিউ দেখেন কত দেওয়া আছে কোশ্চেনে স্যালমনের জন্য। এই যে স্যালমনের জন্য মিন দেওয়া আছে হচ্ছে 5,
এবং সি বাসের জন্য হচ্ছে 10। তো এখন সেটা বসিয়ে দিলাম। তাহলে স্যালমনের জন্য হচ্ছে 5 যেহেতু, তাহলে 7 - 5 ডিভাইড বাই 2 × 1, এই যেখানে দেখিয়ে দিয়েছি। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা আসবে 1/√2 পাই 0.135। ক্লিয়ার? তো স্যালমনের জন্য তো আমরা ক্যালকুলেশন করলাম। সেমভাবে সেম ফর্মুলা ইউজ করে এখন আমরা সি বাসের জন্য ক্যালকুলেশন করে আসেন। তো লাইকলিহুড অ্যাজ ইট ইজ 7। তো এখন এখানে কী হবে, সি বাস, তাই না? সি বাসকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে, সেম ফর্মুলা। এখন দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কত, 4। এটাকে আমরা রুট করে নেব, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। জাস্ট ফর্মুলাতে এখন কী করে মান বসাবো। এখানে লেন্থ হচ্ছে 7 মাইনাস মিউ এর মান দেখেন কোশ্চেনে দেওয়া আছে সি বাসের জন্য তার মিউ হচ্ছে 10, অর্থাৎ মিন হচ্ছে 10, তাই না? এই জন্য এখন আমি 7 - 10 ডিভাইড বাই 8 করলাম। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসছে 1/√2 পাই 0.16। তো এখন দেখেন আমরা স্যালমনের জন্য পেয়েছি কত, 0.135, আর এখানে সি বাসের জন্য পেয়েছি কত, 0.16। তাহলে এটা অবশ্যই বড়, সি বাসটা 0.16 বড় 0.135-এর তুলনায়। তাহলে এই জন্য হচ্ছে আমাদের ক্লাসিফায়ারটা বা এই এমের যে ক্লাসিফায়ার সেটা হচ্ছে সি বাসকে চুজ করবে, আর এটা বড়। এখন তো আমার দেখেন কোশ্চেনে কী চাওয়া হয়েছিল, কোশ্চেনে চাওয়া হয়েছিল এমএলই অ্যান্ড এমএপি দুইটাই, তাই না? তাহলে এমএলইতে ক্যালকুলেশন করলাম স্যালমন সি বাসের জন্য। এখন দেখি এমএপির মাধ্যমে আমাদের এমএলএর যে সূত্র মানে অ্যান্সারটা আসছে সে হচ্ছে সি বাসকে ক্লাসিফাই করলো। তো এমএপিও কি সেম ক্লাসিফাই করতে পারে কিনা সেটা এখন দেখার পালা। তো আমি এটাকে যেটা বলছিলাম যে এমএপিকে বেস্ট ক্লাসিফায়ার বলা হয়। তো আমরা কী করবো, জাস্ট ফর্মুলা বসাবো। আমাদের এটা হচ্ছে প্রায়র প্রবাবিলিটি, স্যালমন হবে যদি আমাদের লেন্থটা 7 হয়, এটা হচ্ছে পোস্টেরিয়র প্রবাবিলিটি, তাই না? আর ইকুয়াল টু লাইকলিহুড অফ স্যালমন ইন্টু প্রবাবিলিটি অফ স্যালমন ডিভাইড বাই লেন্থ। ঠিক আছে? তো এখন আমরা কী করবো দেখেন, প্রবাবিলিটি অফ L = 7 গিভেন স্যালমন। এটার মানটা আমরা কোথায় বের করলাম দেখেন তো, আমরা যখন এমএলই ক্যালকুলেশন করলাম তখন এখানে পাইছে না এটা, এই যে লেন্থ = 7 গিভেন স্যালমন, এটাই তো, তাই না? তো এইটার মান আমরা কত পাইছি, 1/√2 পাই 0.135। জাস্ট এটা বসিয়ে দিচ্ছি, এই যেখানে বসিয়ে দিলাম। আর দেখেন প্রবাবিলিটি অফ স্যালমন, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র প্রবাবিলিটি, তাই না? তো পোস্টেরিয়র প্রবাবিলিটি তো কোশ্চেনে দেওয়া নাই। যদি কোশ্চেনে দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা বাই ডিফল্ট হাফ ধরে নেবেন, ঠিক আছে? আর যদি কোশ্চেনে পোস্টেরিয়র প্রবাবিলিটি দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা যেই মানটা কোশ্চেনে দেওয়া থাকবে সেই মানটাকে ইউজ করতাম। যেহেতু দেওয়া নেই সেজন্য আমি এখানে বাই ডিফল্ট হাফ ইউজ করছি, এই জন্য গুণাকারে হাফ আসছে। আর এখানে লাইকলিহুড 7 রাখলাম, ঠিক আছে? তো এখন দেখেন এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতে পারে, 0.135 × 1/2 বা হাফ, এটা আসতে পারে 0.06, ঠিক আছে? তো এখানে আমি লিখে রাখি, এটা হচ্ছে এই জায়গাটাই 0.06 লিখে রাখলাম, ঠিক আছে? মানে জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলাম, 0.135 × হাফ, এটুকু না কিন্তু, ঠিক আছে? জাস্ট এই পার্টটুকু, যাতে আমরা বুঝতে পারি যে কোনটাই ক্লাসিফাই করা যায়, কোনটা ছোটো বড়ো সেটা বোঝার জন্য আর কি। আচ্ছা, সেমভাবে এখন সি বাসের জন্য ক্যালকুলেশন করব। তাহলে সি বাস এখানে হচ্ছে তার পোস্টেরিয়র প্রবাবিলিটি লাইকলিহুড 7, তাহলে এটা হচ্ছে তার লাইকলিহুড, এটা হচ্ছে তার প্রায়র প্রবাবিলিটি, আর এটা হচ্ছে আমাদের লেন্থ যেটা ছিল সেটা। তাহলে দেখেন লাইকলিহুডটা আমরা কোথায় বের করছিলাম, এমএলইতে। তাহলে এমএলইতে আবার ব্যাক যাই, এটা তো স্যালমনের জন্য ছিল, এটা হচ্ছে সি বাসের জন্য। তাহলে সি বাসের জন্য আমরা কত পেয়েছিলাম, এই যে লাইকলিহুড 7 = সি বাস, এটা পাইছি হচ্ছে 1/√2 পাই 0.16। দেখেন আমি এখানে এটা লিখে নিয়েছি ইন্টু হাফ। হাফ কেন হলো, কারণ সি বাসের জন্য কোনো প্রায়র প্রবাবিলিটি কোশ্চেনে দেওয়া নেই, এই জন্য হাফ হলো, আর নিচেরটা হচ্ছে 0.7 থাকলো। তো এখন যদি 0.6 × 1/2 আমি গুণ করি তাহলে আমরা এখানে পাবো 0.08। তাহলে দেখেন এখানে আমাদের সি বাসের জন্য আসছে 0.08, জাস্ট এই 0.16 আর হাফ গুণ করলাম, অন্য কিছু কিন্তু ক্যালকুলেশন করিনি, জাস্ট এই দুইটা গুণ করলে আমাদের 0.08 আসছে। আর এই স্যালমনের জন্য আসছে হচ্ছে 0.06। তাহলে 0.06-এর তুলনায় 0.08টা বড়ো, এই জন্য হচ্ছে কী হবে, আমাদের এই এমএপি যে ক্লাসিফায়ারটা সেও কিন্তু সি বাসকে ক্লাসিফাই করবে। দেখেন আমাদের এমএল যে ক্লাসিফায়ার ছিল সেও কিন্তু সি বাসকে ক্লাসিফাই করছিল, আবার এমএপি যে ক্লাসিফায়ারটা সেও কিন্তু সি বাসকেই ক্লাসিফাই করলো, তাই না? এটাতে গেল আমাদের 1 নাম্বার কোশ্চেন। তা আসেন এখন দেখে 2 নাম্বার কোশ্চেনে কী চাওয়া হয়েছে, 1 নাম্বারটা হয়ে গেল, এখন 2 নাম্বারটা, হোয়াট উড বি দ্য ক্লাসিফিকেশন ডিসিশন বাই
দেম ইফ স্যালমন অ্যান্ড সিবাস আর ইকুয়ালি লাইকলি, তারা যদি দুজনের সমান হয় অথবা স্যালমন যদি সিবাসের তুলনায় দ্বিগুণ হয়, সেক্ষেত্রে কী হবে, কাকে ক্লাসিফাই করতে, সেটা এখন দেখি। তো দেখেন এখানে কিছু কথা লেখা আছে, সেটা হচ্ছে এমিলি ক্লাসিফায়ার ইজ নট অ্যাফেক্টেড বাই প্রায়র প্রবাবিলিটি, সো ইটস আউটকাম উইল বি সেম অ্যাজ বিফোর সিবাস। অর্থাৎ এমিলি ক্লাসিফায়ারে আমাদের যে প্রায়র প্রবাবিলিটি সেটা কোনো এফেক্ট ফেলে না, তার ফলে কি হচ্ছে যে আমাদের প্রিভিয়াস যে ভ্যালু ছিল সিবাসটা ওইটাই ক্লাসিফাই করবে। কিন্তু সমস্যার কোথায় হয়, সমস্যাটা হয় যখন আমরা এমএপি ক্লাসিফাই করতে চাই, সেক্ষেত্রে বা বেস ক্লাসিফায়ার যে ক্লাসিফাই করতে সেক্ষেত্রে আমাদের কি হয়, প্রায়র প্রবাবিলিটি লাগে, তাই না? দেখেন আমি যদি সূত্রটা আরেকবার দেখাই, এই যে এটা হচ্ছে এমএলএর সূত্র, এটা হচ্ছে এমএপির সূত্র। এখানে কোথাও কি প্রায়রের কোনো কাজ আছে? প্রায়র প্রবাবিলিটি তো এখানে লাগছে না, তাই না? তাহলে এখানে যেই অ্যান্সারটা ছিল সেটাই আসবে। কিন্তু এমএপির ক্ষেত্রে দেখেন এখানে প্রায়র লাগছে, তাই না? প্রায়র প্রবাবিলিটি। তো এই ক্ষেত্রে কী হচ্ছে দেখেন, আমরা বাই ডিফল্ট হাফ ধরে নিচ্ছি। এখন এমন হতেই পারে যে কোশ্চেনে আমাদের প্রায়র প্রবাবিলিটির মান দেওয়া আছে, সেগুলো যদি সেটা ইউজ করতাম তাহলে আমাদের মান চেঞ্জ হতে পারতো। এটাই হচ্ছে বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা 1 নাম্বারটা যদি সলভ করি, 1 নাম্বারটা কী ছিল, যদি স্যালমন এবং সিবাস দুটাই ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে কী হবে। দেখেন স্যালমনের জন্য আমরা এখানে আগের যেই ইয়েটা করলাম, অর্থাৎ এই যে এই পার্টটুকু, অর্থাৎ এমএপির যে ফর্মুলা সেটা বসিয়ে দিলাম। এখন কি হবে, 0.06 হচ্ছে এখানে, দেখেন এখানেও সেম থাকছে, এই যে 0.06। আবার দেখেন সিবাসের জন্য সেমভাবে আমি এই যে যেটা বের করছিলাম সেটা বসিয়ে দিলাম, তাহলে এখানে উত্তর কত পেলাম, এখানে উত্তর পেলাম হচ্ছে 0.08। তাহলে 0.08 সেম, এবং এটা ক্লাসিফাই করে সিবাসকেই। আমি যেটা বললাম যে আমাদের হচ্ছে এখানে ক্লাসিফায়ারের কোনো চেঞ্জ হবে না 1 নাম্বার, যদি দুটোই সমান সমান হয় সেক্ষেত্রে। আর যদি স্যালমন হচ্ছে টুয়াইস হয় স্যালমনের সিবাসের তুলনায়, অর্থাৎ দ্বিগুণ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখেন, তাহলে স্যালমন যদি টুয়াইস হয় তাহলে মাছের সংখ্যা কতগুলো হয়ে গেল, 3টা, তাই না? স্যালমন 2টা, সিবাস 1টা, 3টা। তাহলে স্যালমন 3টার মধ্যে 2টা হবে এবং সিবাস 3টার মধ্যে 1টা হবে, তাই না? এটা হচ্ছে আমরা প্রবাবিলিটি লিখে নিলাম। তাহলে এখন কী করবো, প্রবাবিলিটি অফ স্যালমন গিভেন এই যে পোস্টেরিয়র প্রবাবিলিটি যেটা, সেটা এটা হচ্ছে লাইকলিহুড ইন্টু প্রবাবিলিটি অফ স্যালমন ডিভাইড বাই প্রবাবিলিটি অফ আমাদের যেই লেন্থ সেটা। তাহলে এখন দেখেন সব সেম থাকবে, জাস্ট কী হবে, চেঞ্জ হবে কোথায়, আমাদের চেঞ্জ হবে হচ্ছে যেখানে প্রায়র প্রবাবিলিটি, তাই না? আমরা স্যালমনের জন্য নিয়ে নিলাম প্রায়র প্রবাবিলিটি 2/3 এবং সিবাসের জন্য 1/3। কীভাবে নিলাম, এই যে দেখেন কোশ্চেনে দেওয়া ছিল, এই যে কোশ্চেনে দেওয়া ছিল সিবাস ইজ টুয়াইস অ্যান্ড লাইকলি অ্যাজ সিবাস, সরি স্যালমন ইজ টুয়াইস অ্যান্ড লাইকলি অ্যাজ সিবাস। অর্থাৎ যদি স্যালমন 2টা হয় এবং সিবাস 1টা, টোটাল 3টা মাছ। যদি স্যালমন 2বার আসে, টুয়াইস মানে 2, তাহলে 2বার আসলে 3বারের মধ্যে স্যালমন কত হচ্ছে 2/3, আর সিবাস তাহলে একবারই আসছে 1/3। এই জন্য হচ্ছে আমরা এটা হচ্ছে প্রায়োরিটি হিসেবে ধরে নিলাম। দেখেন এই যে এটা যে কথাটা বলছিলাম যে বেস ক্লাসিফায়ারে বা এমএপি ক্লাসিফায়ারে কী হচ্ছে, প্রায়র থাকার কারণে আমাদের এখানে মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা দেখেন এখন হবে। তা আমরা সেম রাখলাম, সব কিছু সেম থাকলেও প্রথমটুকু জাস্ট এই জায়গাটা চেঞ্জ হচ্ছে আমরা, কারণ এই পার্টটা আর এই পার্টটা নতুন আসছে, বাকি সব তো সেম, তাই না? তাহলে এখানে কি হচ্ছে 2/3 স্যালমনের জন্য। তাহলে এখন দেখেন 2/3 ইন্টু 0.135, অন্য কিছু ক্যালকুলেশন করা লাগবে, জাস্ট এই দুটো ভ্যালু ক্যালকুলেশন করলে আমাদের আসছে 0.09। আর সি বাসের জন্য সেমভাবে কী করবো, ক্যালকুলেশন করবো, বাকি মানে সব সেম থাকবে, আগেরটার মতনই থাকবে, জাস্ট আগে হাফ ছিল, এখন কী হবে 1/3, কারণ এখানে আমরা প্রায়র পেয়েছি কোশ্চেন থেকে, তাই না? এখানে হচ্ছে 1/3 ইন্টু 0.16 গুণ করলে এখানে পাচ্ছি 0.05। তাহলে এখন দেখেন আমাদের আগে কি ছিল, আগে ছিল হচ্ছে সি বাসটার মান 0.08, এখন হয়ে গেল 0.05, আর স্যালমনের মান আগে ছিল 0.06, এখন হয়ে গেল 0.09। তাহলে এখন দেখেন এই প্রায়র দেওয়ার পরে আমাদের এখানে কি হচ্ছে, এইটা বড় হয়ে যাচ্ছে, 0.09 0.05 তুলনায় বড়। তাহলে এখন কী করবে, মডেল এটাকে ক্লাসিফাই করবে। এই জন্য বলা হয়েছে যে এমএপির ক্ষেত্রে যেহেতু প্রায়র প্রবাবিলিটি মানে এফেক্ট ফেলে, সেই জন্য আমাদের মানের তারতম্য হতে পারে। এটা হচ্ছে কোশ্চেনে বলা হয়েছিল। তো দেখেন আমরা এতক্ষণ যে প্রবলেমটা সলভ করলাম, সেই প্রবলেমটার জন্য আমাদের কী হতে পারে, যে ডিসিশন বাউন্ডারি হচ্ছে ইয়ে করতে বলতে পারে, যে ডিসিশন বাউন্ডারি ফাইন্ড করতে বলবে। সেটা কীরকমভাবে দেখেন, আমরা ডিসিশন বাউন্ডারি নিয়ে নিলাম, সেটা হচ্ছে স্যালমনের জন্য এল, সি বাসের জন্য এল, লেন্থ
তাই না? লেন্থ হচ্ছে আমাদের ডিসিশন ছিল, কারণ ওইটার উপর বেস করে তো আমরা লাইকলিহুড ধরে সেটা মানে ক্লাসিফাই করছিলাম, সেটা কি স্যালমনকে ক্লাসিফাই করবে নাকি সি বাসকে ক্লাসিফাই করবে, তাই না? তো লেন্থ, এর হচ্ছে লেন্থ। তাহলে আমাদের যে সূত্র ছিল সেই সূত্রটা লিখে নিলাম, অর্থাৎ লাইকলিহুড ইন্টু প্রবাবিলিটি অফ স্যালমন ডিভাইড বাই লেন্থ, আর এখানে সি বাসের জন্য লাইকলিহুড ইন্টু প্রবাবিলিটি অফ সি বাস ডিভাইড বাই প্রবাবিলিটি অফ লেন্থ। ঠিক আছে, এখনও কাজ তো করিনি। এখন কি কাজ? এখন কাজটা হচ্ছে এই যে স্যালমনের যে মানটা আমরা একটু আগে পেলাম, ওই টুয়াইস আর যে পার্টটা ছিল সেখান থেকে, তাহলে লাইকলিহুড আর স্যালমনের হচ্ছে 2/3 ইজিক্যাল টু লাইকলিহুড সি বাসের ক্ষেত্রেও হচ্ছে 1/3, কারণ 3টা মাসে আছে টুয়াইস হলে, স্যালমন 2টা সি বাস 1টা, তাহলে স্যালমন 2টা হলে 2/3 আর সি বাস 1টা হলে 1/3, এই জন্য 1/3 হলো। তাহলে এখন আমরা কী করবো, ওই যে এমএলের যে সূত্রটা সেটার মধ্যে মান বসাবো। এটা হচ্ছে মেনলি একটা প্রুফ টাইপের, ঠিক আছে? এটা কোনো ম্যাথ না, বেসিক্যালি এটা একটা প্রুফ। আচ্ছা, তাহলে এখন কী হচ্ছে, মান বসালে আমরা দেখেন এই যে যদি একটু ব্যাকে যাই, এমএলের ক্ষেত্রে কীরকমভাবে পেয়েছিলাম, এই যে এরকম মান, জাস্ট এখন সেম কাজটাই হচ্ছে, আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম, এল এর মানটা রাখছি না, জাস্ট এখানে মিনটা রাখছি 5 স্যালমনের ক্ষেত্রে, এবং 2 ইন্টু তার ভ্যারিয়েন্স দেওয়া ছিল, সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিয়েছি, ঠিক আছে, ইন্টু 2/3 এখান থেকে ছিল। আর সি বাসের জন্য দেখেন আমাদের ইয়ে ছিল হচ্ছে ভ্যারিয়েন্স ছিল 4, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে নিয়েছি, এই জন্য 2 হয়েছে, এবং এখানে আমরা লেন্থকে ফাঁকা রেখে মিনটাকে নিয়েছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা, আর এখানে 1/3 তো ছিলই। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে ক্যালকুলেশন যদি আমরা এখান থেকে করি, তাহলে কী হচ্ছে, 2e টু দি পাওয়ার মাইনাস L - 5 ডিভাইড বাই 2 এটার স্কোয়ার ইজিক্যাল টু হাফ ই টু দি পাওয়ার L - 10 ডিভাইড বাই 8 এটার স্কোয়ার। আমরা যদি ইকে তুলতে চাই, সরি এটাকে এই পাশে আনি, তাহলে কি হচ্ছে, এই পাশে আনলে 4e হয়ে যাচ্ছে, তাই না? এটা ভাগাকাটা সেটাকে আসলে গুণ হয়ে যাবে, 4e হয়ে যাচ্ছে, আর এটা সেম থাকছে অ্যাজ ইট ইজ। তাহলে ইকে তুলতে গেলে আমাদের লগ ই ইউজ করতে হয়, তাই না? তার মানে দুই সাইডে লগ ই ইউজ করবো। তাহলে লগ ই এখানে হচ্ছে 4 মাইনাস যা ছিল তাই, এখানেও আমরা যেহেতু শুধু ই ছিল, তাহলে এখানে কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে মাইনাস L - 10 হোল স্কোয়ার টু ডিভাইড বাই 8 থাকছে। এখন আমরা কী করবো, দুই সাইডকেই 8 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে 8 দিয়ে গুণ করলে মানে আমরা জাস্ট এটাকে সিম্পলিফাই করছি, আর কিছুই না। সিম্পলিফাই করার জন্য আমরা 8 দিয়ে গুণ করলাম দুই সাইডকেই, তারপরে এই মানটা আসবে। এরপরে কী হবে দেখেন, এখান থেকে আমরা জাস্ট সিম্পল গুণ 4L স্কোয়ার, এরপর হচ্ছে 40L, এরকমভাবে জাস্ট ক্যালকুলেশন করে আপনারা মানটা লিখে নেবেন। তাহলে এখন দেখেন এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি, কি হচ্ছে, এখান থেকে 4L, এখান থেকে 4L স্কোয়ার, এখানে শুধু L স্কোয়ার, তাহলে এখান থেকে কী হবে, 3L স্কোয়ার হবে। এখানে 40L, এখানে 20L, তাহলে এখানে কী হবে, 40 থেকে 20 গেলে 20Lই থাকছে, আর এখানে 100 হচ্ছে কাটাকাটি হবে, আর এই যে মাইনাস যেই 11.09 ছিল সেটা হচ্ছে এখানে বসে যাবে ইজিক্যাল টু 0, ঠিক আছে। এখান থেকে আমরা কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করব। এখান থেকে আমাদের স্টেপগুলো আইডেন্টিফাই করতে হবে। স্টেপ 1 আমাদেরকে ইকুয়েশনটা বের করতে হবে। তো দেখেন এখান থেকে যদি আমরা চিন্তা করি, এই 3টাকে যদি আমরা এ হিসেবে ধরি, এই 20কে যদি আমরা বি হিসেবে ধরি, এবং এটাকে যদি সি হিসেবে ধরি, অর্থাৎ যেই সংখ্যাগুলো আছে সেগুলোকে এ বি সি হিসেবে ধরবো, তাহলে কী হচ্ছে, 3L, 3 এর জায়গায় এ ধরলাম, AL স্কোয়ার, এখানে প্লাস ফর্মুলা অনুযায়ী বসাচ্ছি আর কি, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, প্লাস 20 জায়গায় বি ধরলাম, তাহলে BL, প্লাস এটার জায়গায় সি ধরলাম, তাহলে এখানে সি হলো, আর এগুলো 0 থাকলো, তাহলে এখানে যে লিখে দিচ্ছি এ হচ্ছে 3, বি হচ্ছে -20, যে -20 ছিল, সি হচ্ছে -11.09। ক্লিয়ার? এখন হচ্ছে কী করব, এখন স্টেপ 2তে আমরা কোয়াড্রেটিক যে ফর্মুলা সেটাকে অ্যাপ্লাই করব। তার ফর্মুলাটা কি, L ইজিক্যাল টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে মাইনাস বি এর মান কত দেখেন, বি এর মান আমাদের এখানে ছিল -20, তাই না? এখন সেই মানটাকে বসাবো। তা আগের সূত্রতে মাইনাস ছিল, এখানে -20 প্লাস মাইনাস √b এর মান -20 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 কেন হলো দেখেন, এই যে এ আর সি, এ এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে -11.09, জাস্ট এটা লিখে নিচ্ছি, ঠিক আছে, গুণ আকারে, এই যে সূত্র অনুযায়ী বসাচ্ছি, ডিভাইড বাই 2 ইন্টু এর মান হচ্ছে 3 ছিল, তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে, 20 প্লাস মাইনাস
533.08 ডিভাইড বাই 6। এখন স্টেপ 3-তে কাজ কি? স্টেপ 3-তে কাজ হচ্ছে আমাদেরকে স্কোয়ার রুটটা তুলতে হবে। স্কোয়ার রুটটা তুলে ফেললে আমাদেরকে কত আসছে? 23.088। তাহলে এখানে প্লাস মাইনাস ছিল, তাহলে পজিটিভ ক্ষেত্রে কী হবে? যদি আমরা পজিটিভ চিন্তা করি মানে এক্ষেত্রে, তাহলে এখানে ছিল কত? 20, আর এখানে রুট তুলে আমরা কত পেলাম? 23.008 ডিভাইড বাই 6, জাস্ট সিম্পলিফিকেশনের জন্য। তাহলে আমরা এখানে পাচ্ছি 17.18। ঠিক আছে, আবার যদি নেগেটিভ চিন্তা করি তাহলে কী হবে? এখানে নেগেটিভটা 20 মাইনাস এটার রুট তোলার পরে এখানে কত ছিল? 23.088 ডিভাইড বাই 6, জাস্ট সেম, একবার প্লাসের জন্য একবার মাইনাসের জন্য ক্যালকুলেশন করছি। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 0.51। দেখেন যেহেতু এইটা বেশি আসছে 7.18 0.5 তুলনায় বড়, তাই না? আবার দেখেন আর একটা জিনিস, এখানে হচ্ছে এই মানটা নেগেটিভ আসছে, এটা কিন্তু ইকুয়াল না। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ, ইকুয়াল ভুল করে দিয়ে ফেলছিলাম। এটা হচ্ছে নেগেটিভ 0.51। লেন্থ কি কখনো নেগেটিভ হতে পারে? লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না, তাই না? তো যেহেতু লেন্থ নেগেটিভ হতে পারে না এবং এটা বড়, সেই তুলনায় আমরা এটাকে ডিসিশন বাউন্ডারি হিসেবে চুজ করব। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। ডিসিশন বাউন্ডারি ম্যাথটা অ্যাকচুয়ালি টিপিক্যাল ম্যাথ না, এটা অ্যাকচুয়ালি প্রুফ টাইপের একটা জিনিস। আপনি এখান থেকে সিম্পলিফাই করে আসবেন আপনার এক্সাম্পলটার জন্য। করে আসার পরে এই ফর্মেটে আসার পরে আপনি কোয়াড্রেটিক যে ফর্মুলা সেটাকে অ্যাপ্লাই করলে এখান থেকে বুঝতে পারবেন যে এখান থেকে ডিসিশন বাউন্ডারি কোনটার ক্ষেত্রে হবে, পজিটিভ ক্ষেত্রে আর নেগেটিভ ইয়েতে। তো লেন্থ সবসময় পজিটিভ হয়, এটা মাথায় রাখবেন। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট ফাংশন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।